তখন আমার সন্দেহ হলো, আমি একটা চিৎকারও শুনছি। তো চিৎকার যে ও দিছে যেটা আমি বুঝতে পারিনি, ভাবছি পাশের ফ্ল্যাটের হয়তো কোনো বাচ্চা দিচ্ছে। আমি কি দাঁত স্কুলে পাঠাবো, দাঁত ব্রাশ করতে বলছি, মুখ দিয়ে স্কুলের ড্রেস পরো। তো মেয়ে গেছে ওইখানে ওই রুমে গেছে দাঁত ব্রাশ করবো। তারপর ওর বড় বোন আবার চাচার বাসা যাইতেছিল, ও আবার যাইতেছিল পিছু পিছু। তা ও বলছে কি তুমি ঘরে থাকো, বাসায় থাকো, আমি আসতেছি, চাচুর ভিতরে 5 মিনিটে আসতেছি। ও দরজার ভিতরে রেখে গেছে। ও আবার যাইতে নিয়েছে, দরজাটা খোলার মাত্র ওরা নিয়ে গেছে টান দিয়ে। একটা জুতো ছিল, আর একটা ছিল না। আর দেখলাম ওর বড় বোন চাচার বাসার থেকে একাই আসতেছে। তখন আমার সন্দেহ হলো, আমি একটা চিৎকারও শুনছি। তো চিৎকার যে ও দিছে যেটা আমি বুঝতে পারিনি, ভাবছি পাশের ফ্ল্যাটের হয়তো কোনো বাচ্চা দিচ্ছে। তখন সন্দেহ হইয়া ওই দরজা আমি অনেক ধাক্কাইছি, কিন্তু খুলতে পারিনি, খোলাই নাই। এরকম কোনো দেখি নাই, কথা বলি নাই কখনো। আসছে মাত্র কিছুদিন যাবত, আমরা কখনো কথা বলি নাই। রাজধানীর পল্লবীতে নৃশংস হত্যাকাণ্ডের শিকার 7 বছরের শিশু রামিসা আক্তার হত্যাকাণ্ডের ঘটনায় আগামী রোববারের মধ্যে আদালতে চার্জশিট দাখিল করা হবে। বৃহস্পতিবার 21 মে রাতে প্রধানমন্ত্রী তারেক রহমান রামিসার বাসা থেকে বের হওয়ার পর সাংবাদিকদের একথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী এসেছিলেন, মা বাবা এবং তার বড় বোন উপস্থিত ছিলেন, সান্ত্বনা দিয়েছেন। আমরা আশ্বস্ত করেছি পুলিশ ডিপার্টমেন্ট দ্রুততার সঙ্গে আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। আসামি 164 ধারায় তার স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে, এখন চার্জশিট দেওয়ার পালা। তিনি বলেন, চার্জশিট দেওয়ার আগে ডিএনএ টেস্টটা করতে হবে। ডিএনএ টেস্টের জন্য সিআইডি ল্যাবে অলরেডি আদালতের অনুমতি নিয়ে চেষ্টা চলছে। ডিএনএ টেস্টের নিয়ম হচ্ছে যে 48 ঘন্টা সময় লাগে, যেহেতু এটা বৈজ্ঞানিক বিষয়। সেটা শেষ হবে রোববার দুপুরের মধ্যে। রোববারের মধ্যে ইনশাল্লাহ আদালতে চার্জশিট দাখিল করতে পারবো এবং তারপর অত্যন্ত দ্রুততম সময়ের মধ্যে যাতে বিচার কার্য সম্পন্ন হয় সে চেষ্টা করব। যাতে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা যায় সেজন্য আমাদের পক্ষ থেকে চেষ্টা থাকবে। এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পরিবার চেয়েছে সুষ্ঠু ন্যায় বিচার দ্রুততম সময়ের মধ্যে। সেটা পরিবারের 1 নম্বর চাওয়া এবং সেটাই স্বাভাবিক। তারপর তার যে আরেক মেয়ে সন্তান আছে সে যাতে নিরাপদে থাকতে পারে, পড়াশোনা করতে পারে, উন্নত জীবন পায়, সেজন্য সহায়তা চেয়েছেন, সেটা প্রধানমন্ত্রী ব্যবস্থা করবেন। আমরা এখন মধ্যযুগে নাই, আমরা আধুনিক যুগে। আইন সংস্কারটা একটা চলমান প্রক্রিয়া। সমাজের চাহিদা অনুসারে, সময়ের চাহিদা অনুসারে সকল আইনকে আপ টু ডেট করতে হয় এবং যুগোপযোগী করতে হয়। সেগুলো চলমান প্রক্রিয়া, সেগুলো তো আছেই। বিভিন্ন আইনে অবশ্যই আমাদের কিছু কিছু সংশোধন আনতে হবে, সেটা আমরা দেখব। আবার কিছু কিছু ক্ষেত্রে এটাও চিন্তা করতে হয় যে খুব সংক্ষিপ্ত বিচারের মাধ্যমে আবার অবিচার করা হচ্ছে কিনা, বা এমন কিছু হয় যে আমরা খুব কঠোরতম আইন প্রণয়ন করলাম, প্রয়োগের ক্ষেত্রে সেটা আবার মিসইউজ হচ্ছে কিনা, অপব্যবহার হচ্ছে কিনা, এগুলো সবগুলো লক্ষ্য রাখতে হয়। এখন কোনো ঘটনা ঘটলো, সেই জন্য একটা চটজলদি করে আইন প্রণয়ন করে ফেলা এবং কোনো আদালত সৃষ্টি করে ফেলা, এগুলো ইমোশনালি করা যায় না। এটা বৃহত্তর ক্যানভাসে দেখতে হয়। যেমন মাগুরাতে না কোথায় একটা ঘটনা সংঘটিত হয়েছিল বিগত ইন্টারিম গভর্নমেন্টের সময়, এটা নিয়ে তোলপাড় হলো এবং এখানে বোধহয় কিছু আইনি সংশোধন নিয়ে এসে সংক্ষিপ্ত সময়ের ভিতরে বিচার কার্য সম্পন্ন হয়েছে। এটা সময়ের দাবি ছিল, কিন্তু সেটার দীর্ঘমেয়াদে কি হবে না হবে সেই আইনগুলো চিন্তা করতে হয়। শিশু ধর্ষণের ক্ষেত্রে আদালত প্রতিষ্ঠা করা হলো, একটা ট্রাইব্যুনালের করা হলো। দেখা গেলো সেই একই এখতিয়ার নারী ও শিশু আদালতে দেওয়ার মতো বিধান করা যায়, আদালতের সংখ্যা বৃদ্ধি না করেও। কারণ এখানে রেভিনিউ এক্সপেন্ডিচারের বিষয় আছে, আদালত সেট আপের করার বিষয় আছে, জনবলের বিষয় আছে। তখন দেখা যাবে যে 64 ডিস্ট্রিক্টে আদালত আমরা করলাম, ট্রাইব্যুনাল করলাম, দেখা যাবে মামলার সংখ্যা কোথাও 2টা, কোথাও 10টা, কোথাও নাই। এগুলো সব বিবেচনায় নিয়ে যেভাবে মানে জননিরাপত্তা নিশ্চিত করা এবং বিচার নিশ্চিত করা সম্ভব, সেভাবে এগুলো আবার করা যায়। কিন্তু ওই সাময়িক সময়ের জন্য জনগণের যে ক্ষোভ, সেটাকে মেটানোর জন্য যদি আমরা সব বিষয়ে দ্রুততম আইন প্রণয়ন করি বা আদালত সৃষ্টি করি, সেই বিষয়টা আমার মনে হয় সকল ক্ষেত্রে সঠিক নয়। আমি এই বাচ্চাটা ছাড়া আমি থাকবো কেমনে? আমি কেমনে আমার এই কলজা টুকরা ছাড়া আমি থাকবো? প্রকাশ্যে ফাঁসি, অবশেষে সঠিক বিচার পেল মিরপুরের পল্লবীতে
ধর্ষণের পর হত্যা হওয়া শিশু রামিসা আক্তার। আদালত প্রকাশ্যে জনসমক্ষে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন ঘাতক সোহেল রানার। কবে এবং কোথায় এই ফাঁসির রায় কার্যকর করা হবে, এই সকল তথ্য এবং ঠিক কিভাবে সিনেমার মতো এই হত্যাকাণ্ড ঘটানো হয় সেই ঘটনার বিবরণ শুনলে আপনার বুক কেঁপে উঠবে, রাগের হাত মুষ্টিবদ্ধ হয়ে আসবে। আজকের এই ভিডিওতে সেই সমস্ত তথ্য, অজানা বিবরণ এবং এই ঘটনার সার্বিক প্রেক্ষাপট নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে। তাই শেষ পর্যন্ত থাকুন, চলুন শুরু করা যাক। গতকাল 21 মে রাজধানী ঢাকার মিরপুরের পল্লবী এলাকায় এমন একটি ঘটনা ঘটেছে যা দেশের প্রতিটি বিবেকবান মানুষকে হতবাক করে দিয়েছে। মাত্র 7 বছর বয়সী দ্বিতীয় শ্রেণীর স্কুল ছাত্রী রামিসা আক্তার, একটি ছোট্ট নিষ্পাপ মেয়ে যে মাত্র কিছুদিন আগেও স্কুলের ব্যাগ কাঁধে নিয়ে পথ হাঁটত, বই পড়ত, স্বপ্ন দেখত, সেই মেয়েটিকে ধর্ষণ করা হয়েছে এবং এরপর অত্যন্ত নৃশংসভাবে হত্যা করা হয়েছে। শুধু ধর্ষণ করেই ক্ষান্ত হয়নি ঘাতক, আলামত মুছে ফেলার উদ্দেশ্যে সেই ছোট্ট শিশুর গলা হত্যা করা হয়েছে। এই ঘটনা কোনো সাধারণ অপরাধ নয়, এটি একটি পরিকল্পিত ঠান্ডা মাথার বর্বরতা যা মানুষের পক্ষে করা সম্ভব বলে বিশ্বাস করাই কষ্টকর। এই ঘটনার প্রধান 2 আসামি হলেন সোহেল রানা এবং তার স্ত্রী স্বপ্না আক্তার। পুলিশ ইতোমধ্যে এই দুজনকেই গ্রেফতার করেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সোহেল রানার স্ত্রী স্বপ্না আক্তার তার স্বামী সম্পর্কে এমন কিছু তথ্য দিয়েছেন যা পুরো ঘটনার ভয়াবহতাকে আরো স্পষ্ট করে তোলে। সোহেল রানা পেশায় একজন রিকশা মেকানিক, কিন্তু তার বিরুদ্ধে ইতোমধ্যেই নাটোর এলাকায় সন্ত্রাস বিরোধী আইনে একটি মামলা বিদ্যমান, অর্থাৎ এই লোক আগেও আইনের চোখে অপরাধী হিসেবে চিহ্নিত। স্বপ্না আক্তার জিজ্ঞাসাবাদে বলেছেন তার স্বামী সোহেল রানা একজন পাগলাটে ও অস্থির স্বভাবের মানুষ। স্বামী তাকে প্রতিনিয়ত নানাভাবে নির্যাতন করত। তারপরও এই ভয়ঙ্কর ঘটনার সময় সোহেল রানাকে পালিয়ে যেতে সাহায্য করেছেন তার স্ত্রী স্বপ্না আক্তার নিজেই। পরবর্তীতে অভিযোগ স্বীকার করায় স্বপ্না আক্তারকেও কারাগারে পাঠানো হয়েছে। এরপর সোহেল রানা নিজেই দিয়েছেন এক চাঞ্চল্যকর স্বীকারোক্তি। একে একে বলেছেন কিভাবে তিনি শিশু রামিসাকে তার রুমে নিয়ে এসেছিলেন, কি করেছিলেন এবং এরপর কিভাবে পালিয়ে গিয়েছিলেন। সেই স্বীকারোক্তির বিবরণ শুনলে যে কোনো সুস্থ মানুষের গা শিউরে উঠবে। রামিসার বাবা মা সেই সময় বাসায় ছিলেন না। তাদের অনুপস্থিতির সুযোগ নিয়ে ঘাতক সোহেল রানা জোর করে ছোট্ট রামিসাকে তার নিজের রুমে নিয়ে যায়। এরপর সেই 7 বছরের নিষ্পাপ শিশুটির সঙ্গে সে নিপীড়ন করে। এই কথাগুলো আমি কিভাবে কোন ভাষায় বলবো তা বোঝাতে পারছি না, কারণ এই মেয়েটি জানতোই না সেক্স কি, বুঝতো না শারীরিক নিপীড়ন কাকে বলে। সে শুধু জানতো মাঠে খেলতে যেতে, মায়ের কোলে ঘুমাতে। অথচ সেই মুহূর্তে সে কতটা যন্ত্রণা পাচ্ছিল, কতটা ভয় পাচ্ছিল তা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। হয়তো সে চিৎকার করতে পারছিল না, কিন্তু মনে মনে হয়তো একটাই আশা ছিল কেউ একজন এসে তাকে উদ্ধার করবে, কিন্তু কেউ আসেনি। একসময় সেই ভয়াবহ নির্যাতনের মাঝে রামিসা অজ্ঞান হয়ে যায়। এরপর ঘাতক সোহেল রানা তাকে টয়লেটে নিয়ে যায় এবং প্রথমে গলা ধরে শ্বাসরোধ করে এবং হত্যার চেষ্টা করে। যখন রামিসা মারা যায় তখন আলামত নষ্ট করার উদ্দেশ্যে সে নিষ্ঠুরভাবে রামিসার গলা এবং হাত শরীর থেকে বিচ্ছিন্ন করে দেয়। শুধু তাই নয়, সেই কাটা অঙ্গ প্রত্যঙ্গ একটি বালতিতে ভরে খাটের নিচে লুকিয়ে রাখা হয় আর মৃতদেহটি রেখে দেওয়া হয় বাথরুমে। একবার ভাবুন, একটি মানুষ কতটা নিষ্ঠুর হলে একটি নিরীহ শিশুকে ধর্ষণ করে, তারপর তার হাত, মাথা, পা কেটে আলাদা করে এবং সর্বশেষ তাকে বালতিতে ভরে খাটের নিচে রেখে যায়। এই পুরো নারকীয় কাজে সোহেল রানাকে সহায়তা করেছে তার স্ত্রী স্বপ্না আক্তার। স্বামী স্ত্রী মিলে একটি 7 বছরের শিশুকে এভাবে শেষ করে দিয়েছে। এটি কোনো সভ্য সমাজে কল্পনাও করা যায় না। এরপর দীর্ঘ সময় রামিসা বাসায় না ফেরায় তার বাবা মা উদ্বিগ্ন হয়ে তাকে খুঁজতে শুরু করেন। বিভিন্ন ফ্ল্যাট, সিঁড়ি, লিফট, ছাদ সব জায়গায় তন্ন তন্ন করে খুঁজেও রামিসাকে পাওয়া যাচ্ছিল না। এক পর্যায়ে রামিসার মা গিয়ে পৌঁছান ঘাতক সোহেলের রুমের দরজার সামনে। সেখানে রুমের বাইরে রামিসার জুতো দেখে তিনি বুঝতে পারেন তার মেয়ে হয়তো এই রুমের ভেতরেই আছে। তখনও কিন্তু তিনি কল্পনাও করতে পারেননি ভেতরে কি ভয়ঙ্কর দৃশ্য অপেক্ষা করছে। হয়তো মনে মনে ভাবছিলেন মেয়ে হয়তো এমনিতেই এসে বসে আছে। দরজায় কড়া নাড়লেন, কোনো সাড়া নেই, কেউ দরজা খুললো না। ঠিক সেই মুহূর্তে ঘাতক সোহেল রানা ঘরের জানালা দিয়ে পালাচ্ছিল আর ভেতর থেকে তাকে পুরোপুরি সহায়তা করছিল তার স্ত্রী স্বপ্না আক্তার। পরে দরজা খুলতেই রামিসার বাবা মা রুমে প্রবেশ করেন এবং গিয়ে দেখেন তাদের আদরের মেয়ের ছিন্ন ভিন্ন
পড়ে আছে টয়লেটে এবং খাটের নিচে। এর পরের দৃশ্য পুরো দেশ গণমাধ্যমে দেখেছে। রামিসার বাবার কান্না, তার মায়ের আহাজারি যেন থামছেই না। একমাত্র কলিজার টুকরো মেয়েকে এইভাবে হারিয়ে রামিসার বাবা একরকম পাগল হয়ে গেছেন। কোনোভাবেই মানতে পারছেন না যে তার মেয়ে আর এই দুনিয়াতে নেই। একজন বাবার পক্ষে নিজের মেয়ের এমন ছিন্ন ভিন্ন দেহ নিজের চোখে দেখা কতটা যন্ত্রণার তা আমরা কিছুটা হলেও অনুভব করতে পারছি। ইতিমধ্যে বাংলাদেশের প্রতিটি গণমাধ্যম এবং প্রতিটি সেলিব্রিটি এই ঘটনা নিয়ে মুখ খুলেছেন। দেশের প্রতিটি সাধারণ মানুষের একটাই দাবি, 48 ঘন্টার মধ্যে ঘাতক সোহেল রানাকে প্রকাশ্যে ফাঁসি দিতে হবে। যেহেতু সোহেল রানা নিজেই স্বীকারোক্তিতে বলেছেন তিনি এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন, তাহলে আর কোনো প্রমাণের অপেক্ষা কেন? আর কত সময় লাগবে? এই প্রশ্নই এখন দেশের মানুষের মুখে মুখে। ভিডিওতে রামিসার বাবাকে বলতে শোনা যায়, আপনারা আমার মেয়ের হত্যার বিচার কখনো করতে পারবেন না। বাংলাদেশে আমার মেয়ের বিচার কখনো হবে না। একজন বাবা যিনি কিছুক্ষণ আগেই তার সন্তানকে হারিয়েছেন, তিনি কতটা অসহায়ত্ব এবং হতাশা থেকে এই কথাগুলো বলছেন তা বোঝার জন্য বিশেষজ্ঞ হওয়ার প্রয়োজন নেই। দেশের বিচার ব্যবস্থার প্রতি এই করুণ অনাস্থার কথা সরকার এখনো কোনো বিবৃতিতে স্বীকার করেনি। গোপন সূত্রে জানা গেছে, অপরাধীদের ইতিমধ্যে কারাগারে পাঠানো হয়েছে। যেখানে এই সময়ে তাদের ফাঁসির মঞ্চে থাকার কথা, সেখানে তারা কারাগারের নিরাপত্তার চাদরে বসে আছে। সাধারণ জনতা বারবার বলছেন, আপনারা যদি বিচার করতে না পারেন আমাদের হাতে তুলে দিন, আমরা তার সঠিক পাওনা বুঝিয়ে দেব। একটি দেশের আইনের প্রতি মানুষের আস্থা কতটা তলানিতে গেলে তারা এই কথা বলতে বাধ্য হয়, সেটা ভেবে দেখার সময় এসেছে। শুধু এই একটি ঘটনা নয়, গত 24 ঘন্টায় সারা দেশে আরো 4টি শিশু ধর্ষণের ঘটনা এবং একজনকে হত্যার ঘটনা গণমাধ্যমে উঠে এসেছে। এই মাসের মধ্যে কমপক্ষে 10 জন শিশু ধর্ষণের খবর ইতিমধ্যে প্রকাশ পেয়েছে। অথচ এই ঘটনাগুলোর একটিরও বিচারের খবর গণমাধ্যমে নেই, কোনো অপরাধীর শাস্তির খবর নেই। তাহলে এই অপরাধ বন্ধ হবে কিভাবে? অপরাধী জানে সে যাই করুক সর্বোচ্চ 2 থেকে 3 বছরের জেল হবে, এর বেশি কিছু না। কিন্তু এই ধরনের জঘন্য অপরাধের সর্বনিম্ন শাস্তি হওয়া উচিত প্রকাশ্যে ফাঁসি বা অন্য কোনো উপায়ে মৃত্যুদণ্ড। তাহলেই হয়তো দেশের ছোট মেয়েগুলো, আমাদের ছোট বোনগুলো একটু নিরাপদে বাঁচতে পারবে। কিন্তু দুঃখজনক হলো, সরকার বা সরকারের কোনো উচ্চ পর্যায়ের ব্যক্তিত্বের কাছ থেকে এ বিষয়ে কোনো কার্যকর বিবৃতি এখনো পাওয়া যায়নি। বাংলাদেশের জনপ্রিয় আইনজীবী মিথুন সাহা এই মামলা প্রসঙ্গে বলেছেন, এই মামলায় আসামির পক্ষে কোনো আইনজীবী লড়বেন না এবং যদি কোনো আইনজীবী তার পক্ষ নিয়ে মামলা আসেন তার বিরুদ্ধেও প্রতিবাদ করা হবে। বাংলাদেশের প্রতিটি সেলিব্রিটি, প্রতিটি অভিনেতা, প্রতিটি সাধারণ মানুষের একটাই চাওয়া, একটাই দাবি, 48 ঘন্টার মধ্যে এই বিচারের রায় দিতে হবে এবং সর্বনিম্ন শাস্তি হতে হবে মৃত্যুদণ্ড। তবে দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। এ বিষয়ে আপনার কি মনে হয়? রামিসা কি তার সঠিক বিচার পাবে? আপনার মতামত আমাদের কমেন্টে জানিয়ে দিন। আমাদের পরবর্তী খবরগুলো মিস না করতে চাইলে এখনই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি ফলো করুন। ধন্যবাদ সবাইকে। আমি কিছুই চাই না, আমি বিচার আপনারা করতে পারবেন না। আপনি আমার দুঃখ কি বুঝবেন? আমার